হ্যালো বন্ধুরা, আমি এমডি হারুন আল রশিদ। এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বয়োজন। আজকে আমরা এই ভিডিওতে উদ্ভিদের প্ল্যান্ট অ্যানাটমি যে রয়েছে সেখান থেকে প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রোথ অফ স্টেম অ্যান্ড রুটস অফ প্ল্যান্টস, উদ্ভিদের যে প্রাথমিক বৃদ্ধি এবং গৌণ বৃদ্ধি রয়েছে সে সম্পর্কে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে স্কুল সার্ভিসের মতো এক্সামের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে অনেক কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রাইমারি গ্রোথ এবং সেকেন্ডারি গ্রোথ অফ দ্য প্ল্যান্ট। তাহলে এখানে আমরা প্রথমে বলবো প্রাইমারি গ্রোথ মানে হচ্ছে প্রাথমিক বৃদ্ধি, আর সেকেন্ডারি গ্রোথ মানে গৌণ বৃদ্ধি। তো প্রাইমারি গ্রোথ অর্থাৎ প্রাথমিক বৃদ্ধিটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে? উডি প্ল্যান্টদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রাইমারি গ্রোথ সমস্ত প্ল্যান্টদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেখানে এর কাজ হচ্ছে উদ্ভিদকে লম্বায় বৃদ্ধি করা, এবং এটা কার দ্বারা হয়? এটা হয় শুট এপিক্যাল মেরিস্টেম এবং রুট এপিক্যাল মেরিস্টেমের মাধ্যমে। কিন্তু গৌণ বৃদ্ধিটা শুধুমাত্র উডি প্ল্যান্টদের ক্ষেত্রে হয়, যাদের ক্ষেত্রে প্ল্যান্টটা অনেক বেশি মোটা হয়, অর্থাৎ অনেক বেশি গার্থ, অর্থাৎ তারা মানে ল্যাটারাল মেরিস্টেমের অ্যাক্টিভিটির জন্য এই কাজটা হয়। মেনলি এর হচ্ছে প্রাথমিক বৃদ্ধি হলো শুট এপিক্যাল মেরিস্টেম, মানে এই পোর্শনটা দেখতে পাচ্ছ ছবিটা, শুট এপিক্যাল মেরিস্টেম, এবং এই রুট এপিক্যাল মেরিস্টেমের জন্য হচ্ছে তোমার প্রাথমিক বৃদ্ধি, যারা উদ্ভিদকে লম্বায় বৃদ্ধি করবে। কিন্তু যখন সাইডের দিকে যে ল্যাটারাল মেরিস্টেমগুলো রয়েছে, সেই ল্যাটারাল মেরিস্টেম টিস্যুগুলো যখন ওদের অ্যাক্টিভিটি এক্সট্রা অ্যাক্টিভিটি দেখায় একটা উডি প্ল্যান্টের ক্ষেত্রে উড তৈরি করার জন্য, তখন সেখানে হচ্ছে সেকেন্ডারি গ্রোথ দেখতে পাওয়া যায়। এখানে একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে প্রাইমারি মেরিস্টেম উদ্ভিদ যখন ভ্রূণ থেকে তৈরি হচ্ছে কি কি প্রাথমিক ভাজক কলাগুলো তৈরি হচ্ছে। এক হচ্ছে প্রোটোডার্ম, প্রোডার্ম যেখানে প্রোটো মানে আদিম, ডার্ম মানে হচ্ছে স্কিন, অর্থাৎ যেখানে আদি এপিডার্মিস তৈরি হচ্ছে। দুই নম্বর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, যেখানে পিথ এবং কর্টেক্স রিজিয়ন রয়েছে। আর একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। তিনটি টিস্যু প্রথম একটা প্ল্যান্টে ভ্রূণ থেকে তৈরি হয়, একটা প্রোটোডার্ম, একটা গ্রাউন্ড মেরিস্টেম, একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। এরপর প্রোটোডার্ম থেকে আমরা প্রাইমারি টিস্যু পাই, এপিডার্মিস পাই, গ্রাউন্ড মেরিস্টেম থেকে পিথ পাওয়া যায়, কর্টেক্স পাওয়া যায়, প্রোক্যাম্বিয়াম থেকে প্রাইমারি জাইলেম এবং প্রাইমারি ফ্লেম পাওয়া যায়। এবার কি হলো, এর মধ্যে কিছু টিস্যু আবার যখন বিশেষ করে উডি প্ল্যান্টদের ক্ষেত্রে, উডি প্ল্যান্ট বা মোস্ট অফ দ্য ডাইকট প্ল্যান্ট যারা ট্রি হ্যাবিটেটে রয়েছে, তাদের ক্ষেত্রে ওদের কর্টেক্স রিজনের কিছু কোষ আবার মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি ফিরে পায়, যার ফলে তৈরি করে কর্ক ক্যাম্বিয়াম। এবং জাইলেমের মধ্যে যে ভাস্কুলার ক্যাম্বিয়াম থাকে জাইলেমের মধ্যে, অর্থাৎ এই জাইলেম এবং ফ্লেম ভাস্কুলার বান্ডেলের মধ্যে যে ওপেন ভাস্কুলার বান্ডেল, যেখানে ক্যাম্বিয়াম প্রেজেন্ট থাকে, এই ক্যাম্বিয়াম টিস্যুটা আবার ডিভাইড হওয়ার ফলে তোমার তৈরি করে কি সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লেম। আর কর্ক এবং ক্যাম্বিয়াম ডিভাইড হওয়ার ফলে কর্ক এবং ফেলোডার্ম আর ফেলোজেন তৈরি করে, যার ফলে তৈরি হয় বাইরের দিকে বার্ক বা ছাল, গাছের ছাল বলে, উড বলা হয় তাকে, আর ছাল বলে, এবং মিডলের দিকে সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লেম নিয়ে তৈরি হয় কি উড। ওকে, চলো আরো ডিটেলস জিনিসগুলো দেখা যাক। তো প্রথম হচ্ছে যে সাম প্ল্যান্টস। এবার উদ্ভিদের বৃদ্ধিটা কিরকম হয়? উদ্ভিদের বৃদ্ধি মোস্টলি হচ্ছে ডিটারমিনেট, কিছু কিছু অর্গান রয়েছে যেগুলো হচ্ছে ডিটারমিনেট গ্রোথ, অর্থাৎ নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট শেপ সাইজ আসার পরে আর গ্রোথ হবে না। এটা কার ক্ষেত্রে? এটা একটা ফ্রুটের ক্ষেত্রে হয়, এটা একটা লিভসের ক্ষেত্রে হয়, ফ্লাওয়ারের ক্ষেত্রে, ফ্রুটের ক্ষেত্রে এদের বৃদ্ধিটা হচ্ছে ডিটারমিনেট। লিভস, ফ্লাওয়ার এরা ডিটারমিনেট গ্রোথ দেখায়, কিন্তু ইনডিটারমিনেট গ্রোথ কারা দেখাচ্ছে? যেমন হচ্ছে তোমার স্টেম এবং রুট, এরা হচ্ছে ইনডিটারমিনেট গ্রোথ হয়, অর্থাৎ এদের কোনো বৃদ্ধির কোনো সীমা থাকে না, কোনো নির্দিষ্ট লিমিট থাকে না। কিন্তু লিফ, ফ্রুটস, ফ্লাওয়ার এরা কিন্তু পার্টিকুলার টাইমে জন্মায় এবং এরা পার্টিকুলার একটা লিমিট পর্যন্ত গ্রোথ করার পর আর গ্রোথ করে না। তো এই যে ইনডিটারমিনেট গ্রোথটা দেখতে পাচ্ছি আমরা, ইনডিটারমিনেট গ্রোথটা কার দ্বারা হয়? এটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু দ্বারা হয়ে থাকে। এই জন্য মেরিস্টেমেটিক টিস্যুকে উদ্ভিদের স্টেম সেল বলা হয়ে থাকে। মানুষের ক্ষেত্রে যেমন innermost cell of the embryo is called meristematic cell বা স্টেম সেল, সেরকম ভাবে আমাদের তোমার প্ল্যান্ট সেলের মেরিস্টেমেটিক টিস্যুকে আমরা স্টেম সেল বলতে থাকি।
স্টেম সেলগুলো সবসময় কি হবে, আনডিফারেন্সিয়েটেড হবে, অর্থাৎ এই যে রুট এপিক্যাল মেরিস্টেম বা সুট এপিক্যাল মেরিস্টেমের যে সমস্ত টিস্যুগুলো ফর্মেশন হয় সেগুলো কন্টিনিউয়াসলি ডিভাইড হয় এবং আকারে ছোট, পাতলা কোষ প্রাচীরযুক্ত, তোমার আনডিফারেন্সিয়েট হয়, কোন নির্দিষ্ট কোনো অঙ্গ তৈরি হয়, জাস্ট নাম্বার অফ সেল ইনক্রিজ হয়ে থাকে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে। পরে সেগুলো আবার নির্দিষ্ট কোষের আকৃতি, কোষ বা কলার আকৃতি নিয়ে থাকে, কিন্তু প্রথমে সেটা আনডিফারেন্সিয়েটেড মাস অফ টিস্যু হয়ে থাকে। এবার মেরিস্টেমেটিক টিস্যুগুলো কোথায় থাকছে আমাদের, এক হচ্ছে সুট এপিক্যাল মেরিস্টেম, রুট এপিক্যাল মেরিস্টেম, একটা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম, একটা ইন্টারক্যালারি মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম মানে একটা ধরনের গাছ, এই গাছটার একবার টপ পোর্শনে যে টিস্যুগুলো থাকবে, এই টপ পোর্শনের টিস্যুগুলোকে বলছি আমরা এপিক্যাল মেরিস্টেম, অর্থাৎ অগ্রস্থ ভাজক কলা, যেটা তোমার রুট এবং শুটের মধ্যে থাকবে এইটুকু রিজনে। তারপর হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। ল্যাটারাল মেরিস্টেম মানে এই উদ্ভিদের যে পার্শ্বর দিকে যে কলাগুলো থাকে, পার্শ্বদেশে, অর্থাৎ ল্যাটারাল সাইডে যে সমস্ত টিস্যুগুলো থাকে যারা মেনলি তোমার উড ফর্মেশনের জন্য দায়ী, তারা হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম। এবার ইন্টারক্যালারি মেরিস্টেম, বিশেষ করে যে নোড পোর্শন যেখান থেকে তোমার বিভিন্ন ব্রাঞ্চ, লিফ, ফ্লাওয়ার ইত্যাদি তৈরি হয়, সে অংশে যে টিস্যুগুলো থাকে সেটাকে বলা হচ্ছে তোমার ইন্টারক্যালারি মেরিস্টেম। মেরিস্টেম কন্ট্রিবিউট টু বোথ প্রাইমারি এবং সেকেন্ডারি। মেরিস্টেমেটিক টিস্যুর কাজ কি, এটা উভয় তোমার প্রাইমারি গ্রোথ দেখাবে, সেকেন্ডারি গ্রোথ দেখাবে। প্রাইমারি গ্রোথের ক্ষেত্রে শুট এপিক্যাল মেরিস্টেম, রুট এপিক্যাল মেরিস্টেম, যেটা তোমার লেন্থ অফ দ্য প্ল্যান্ট ইনক্রিজ করবে, কিন্তু যখন তোমার সেকেন্ডারি গ্রোথ আসবে সেটা হচ্ছে ওয়াইড হবে। ল্যাটারাল মেরিস্টেমের যে গ্রোথটা রয়েছে সেই ল্যাটারাল মেরিস্টেমের গ্রোথটা দেখাবে, যার ফলে তোমার কি প্ল্যান্টটা ওয়াইডার দিকে বাড়বে, এই সাইডটাতে বাড়বে, মানে গাছটা মোটা হবে। এবার এই ল্যাটারাল মেরিস্টেম বা সেকেন্ডারি মেরিস্টেম দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে কর্ড ক্যাম্বিয়াম যেটা কর্টেক্স রিজনে পাওয়া যায়, আর ভাস্কুলার ক্যাম্বিয়াম যেটা তোমার হচ্ছে জাইলেম এবং ফ্লুয়ের মধ্যবর্তী স্থানে ভাস্কুলার বান্ডলে পাওয়া যায়। প্রাইমারি গ্রোথ ইন রুটস, তাহলে একটা মূলের যে প্রাথমিক বৃদ্ধি সেটা কিভাবে হচ্ছে দেখো। তাহলে রুট গ্রোথ বিগিনস উইথ সিড জার্মিনেশন, কারণ যখন একটা বীজ অঙ্কুরিত হচ্ছে তার যে র্যাডিক্যাল রয়েছে, র্যাডিক্যাল মানে ভ্রূণ মূল, সেই র্যাডিক্যাল থেকে তৈরি হচ্ছে রুট। এবং রুট তৈরি হওয়ার তার প্রথম যে অংশটা হচ্ছে সেটা রুট ক্যাপ। যত বেশি তোমার হার্ড সোয়েলে, অর্থাৎ যত বেশি তোমার জেরোফাইটিক জাঙ্গল হ্যাবিটেটের মধ্যে প্ল্যান্ট হবে তত বেশি রুট ক্যাপটা স্ট্রং হবে। হাইড্রোফাইটিক প্ল্যান্টদের মধ্যে রুট ক্যাপটা সেরকম স্ট্রং হবে না, কারণ রুট ক্যাপের কাজ হচ্ছে রুটের অগ্রভাগকে তোমার প্রোটেকশন করা এবং এর এক ধরনের মিউসিলিয়ার সিক্রেশন করে, যার ফলে মাটিটা সফট হয় এবং সেখানে রুটটা ভিতরের দিকে প্রবেশ করতে পারে। তো রুট ক্যাপের উপরের দিকে আমাদের একটা জেনারেশন না, তার নাম হচ্ছে রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে তোমার সেল ডিভিশনের কাজগুলো সব হচ্ছে। জাস্ট রুট ক্যাপের উপরের দিকে যে রিজিয়নটা, সেই রিজিয়নটাকে বলা হয় মেরিস্টেমেটিক, যেখানে সেল ডিভিশন হচ্ছে, এখানে আনডিফারেন্সিয়েটেড মাস অফ টিস্যু, মাস অফ সেল ফর্মেশন হচ্ছে। এরপর উপরের দিকে যে রিজিয়ন অফ ইলংগেশন, অর্থাৎ এই ডিভাইডিং অফ মেরিস্টেমেটিক টিস্যুগুলো যখন তোমার পার্মানেন্ট টিস্যু হিসেবে উপরের দিকে জমা হচ্ছে এবং সেগুলো ইলংগেট হচ্ছে, ইলংগেট মানে লম্বা আকার ধারণ করছে, তখন সেটাকে আমরা বলছি রুট অফ ইলংগেশন, যেখানে তোমার মূলগুলো বা কোষগুলো আকারে বড় হচ্ছে। তারপর লাস্ট আসে রিজিয়ন অফ ম্যাচুরেশন, এখানকার সেলগুলো কিন্তু আর কোনো ডিভিশন ক্ষমতা থাকে না, তারা সম্পূর্ণরূপে পার্মানেন্ট টিস্যু হয়ে যায় এবং পার্মানেন্ট টিস্যু ম্যাচিওর টিস্যুতে কনভার্ট হয় এবং সেটা মেকানিক্যাল স্ট্রেংথ প্ল্যান্ট কি দেয়, প্ল্যান্টকে দেয় মেকানিক্যাল স্ট্রেংথ। এবার সে এখান থেকে কি বেরোয়, এখান থেকে বিভিন্ন ধরনের ল্যাটারাল রুট বা রুট হেয়ার ডেভেলপমেন্ট করে। এবং ল্যাটারাল রুটটা কোথায় তৈরি হয়, ল্যাটারাল রুট অরিজিনেট ফ্রম মেরিস্টেমেটিক টিস্যু or মেরিস্টেমেটিক টিস্যু ইন দ্য পেরিসাইকেল। তাহলে এই যে পেরিসাইকেল বলতে জাস্ট এই ডায়াগ্রামটা দেখো, যেখানে যে গ্রিন কালারের যে লেয়ারটা রয়েছে সেই গ্রিন কালার লেয়ারটা হচ্ছে এন্ডোডার্মিস। তার গ্রিন কালারের লেয়ারের নিচের দিকে আরেকটা লেয়ার রয়েছে, সেই লেয়ারটাকে বলা হচ্ছে পেরিসাইকেল। এই পেরিসাইকেল রিজিয়ন থেকে তোমার তৈরি হয় ল্যাটারাল রুট বা পার্শ্বস্থ রুটগুলো তৈরি হয়ে থাকে। ল্যাটারাল রুটগুলো আবার সেকেন্ডারি গ্রোথ ধরা হয় না। তো ল্যাটারাল গ্রোথ পেরিসাইকেল থেকে তৈরি হচ্ছে, আবার শাখা প্রশাখাগুলো তোমার এইভাবে তোমার
ওর যে এন্ডোডার্মিস এবং পেরিসাইকেলসটা বাইরের দিকে তোমার বৃদ্ধি পাচ্ছে। এবং রুটের যে বাইরের দিকে যে এপিডার্মিসটা তৈরি হয় সেই এপিডার্মিসকে আমরা বলি এপিব্লেমা। কারণ এপিব্লেমার মধ্যে কোনো রকম কিউটিকল থাকে না, যেটা স্টেমের মধ্যে থাকতে পারে। তারপর চলো প্রাইমারি গ্রোথ ইন শুটস। এবার কাণ্ডের মধ্যে যে প্রাইমারি গ্রোথটা দেখতে পাওয়া যায় সেটা কি? তাই কাণ্ডের মধ্যে যে প্রাইমারি গ্রোথ অর্থাৎ প্রাথমিক বৃদ্ধি, যেটা উদ্ভিদকে লম্বায় বৃদ্ধি করতে সাহায্য করছে, সেটা পাওয়া যাচ্ছে মেইনলি শুট এপিক্যাল মেরিস্টেম, অর্থাৎ এই যে তোমার অগ্রস্থ ভাজক কলায় পাওয়া যাচ্ছে, কাণ্ডের অগ্রস্থ ভাজক কলা। এই শুট এপিক্যাল মেরিস্টেমে সম্পূর্ণ বৃদ্ধিটা হয় বলে একে বলা হচ্ছে কি এপিক্যাল ডোমিনেন্স, যেটা অক্সিন হরমোনের প্রভাবে হয়, এপিক্যাল ডোমিনেন্স। সে সময় কিন্তু ল্যাটারাল মেরিস্টেমের গ্রোথটা কিন্তু সম্পূর্ণরূপে অফ থাকে, এবং সম্পূর্ণ না মানে বেশিরভাগ ক্ষেত্রে অফ থাকে, এবং এপিক্যাল মেরিস্টেমের অ্যাক্টিভিটিটা বাড়তে থাকে। এবার যদি কেউ এপিক্যাল মেরিস্টেমকে রিমুভ করে দেয়, পোর্শনটাকে যদি রিমুভ করে দেয়, তখন কিন্তু এই অ্যাক্সিলারি পার্টগুলো সাইটোকাইনিন হরমোনের জন্য তখন ল্যাটারাল বা অ্যাক্সিলারি পার্টগুলো তোমার বৃদ্ধি হয়ে থাকে, যেটা বিভিন্ন গার্ডেনিং এর কাজ, যারা হর্টিকালচারের কাজ, ফ্লোরিকালচার করে, যারা ফুল উৎপাদন করে, তারা কি করে এই উপরে ডগাটাকে ভেঙে দেয়, যার ফলে কি হয় এপিক্যাল ডোমিনেন্স গাছটা লম্বা বৃদ্ধি না পারলে গাছটা সাইডের দিকে বৃদ্ধি পায় বলে বেশি ব্রাঞ্চ তৈরি করে এবং বেশি সেখানে ফুল পাওয়া যায়। তো কোথায় কোথায় তোমার এই বৃদ্ধিটা হয়? প্রথম বৃদ্ধিটা হলো কোথায়? শুট এপিক্যাল মেরিস্টেম, অর্থাৎ আমাদের অগ্রস্থ ভাজক কলায়। এবার শুট এপিক্যাল মেরিস্টেম যদি রিমুভ করি তাহলে কি হবে অ্যাক্সিলারি পার্ট, অর্থাৎ এই যে কাক্ষিক মুকুলগুলো রয়েছে, ল্যাটারাল পার্ট বলা হচ্ছে, সেই পার্শ্বস্থ অংশগুলো সাইটোকাইনিন হরমোনের জন্য বাড়বে। এবার এখানে প্রসেসগুলো কিভাবে হচ্ছে দেখো। ফার্স্ট হচ্ছে সেল ডিভিশন। তাহলে সেল ডিভিশন যখন একটা উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা তোমার কোষ বিভাজন হয়, সেটা মাইটোসিস কোষ বিভাজন হবে, এবং সেখানে প্রচুর পরিমাণে সেল তৈরি করতে হবে, আনডিফারেন্সিয়েটেড সেল। অর্থাৎ কোষগুলো আকারে ছোট হবে, কোষগুলো ইম্যাচিওর হবে, কোষগুলোর সাইটোপ্লাজমের পরিমাণটা কম থাকবে, কোষের মধ্যে তোমার কোষগুলো হচ্ছে ম্যাচিওর হবে না, কোষগুলো নির্দিষ্ট শেপ থাকবে না, সেটা হচ্ছে মেরিস্টেমেটিস। আমার এখানে সেলের ডিভিশনটা এতটা বেশি হয় যেখানে কোনো ভাইরাস গ্রো করতে পারে না, তাই ভাইরাস ফ্রি প্ল্যান্ট তৈরি করতে গেলে এই শুট এপিক্যাল মেরিস্টেমকে ইউজ করা হয়ে থাকে। এরপরে সেল ডিভিশন হওয়ার পরে সেলগুলো কি হবে? সেল ইলংগেশন হবে, অর্থাৎ সেলগুলো অক্সিন হরমোনের জন্য বেশি ওয়াটার অ্যাবজর্ব করার ফলে, অক্সিন হরমোন কি করে কোষের তোমার ভেদ্যতা কোষের কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে দিয়ে বলে বাইরের সারাউন্ডিং এরিয়া থেকে ওরা বেশি ওয়াটার অ্যাবজর্ব করার ফলে কোষগুলো ইলংগেট হবে, লম্বা হয়ে যাবে অনেকটা। তারপর ডিফারেন্স, এরপরে কোষগুলো একটা নির্দিষ্ট কোষ কলা তৈরি করার জন্য তারা ডিফারেন্ট হয়ে যাবে, মানে এখান থেকে তৈরি হবে কি প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম এবং প্রোক্যাম্বিয়াম, 3 ধরনের টিস্যু ফর্মেশন। তাহলে প্রথমে যখন কোষগুলো বিভাজন হলো সেগুলো একই রকমের কোষ তৈরি করলো, তারপরে কোষগুলো ইলংগেশন হলো, তারপর সেটা নির্দিষ্ট টাইপের কোষ তৈরি করলো উদ্ভিদের প্রয়োজনে, সেটা হচ্ছে প্রোটোডার্ম, যেখান থেকে আউটার এপিডার্মিস তৈরি হলো, এই যে প্রোটোডার্ম থেকে আমার পরবর্তী কি তৈরি হলো এপিডার্মিস তৈরি হলো, এই যে এপিডার্মিস তৈরি হচ্ছে। আবার গ্রাউন্ড মেরিস্টেম থেকে তোমার কি তৈরি হলো, তোমার এখান থেকে পিথ এবং কর্টেক্স তৈরি হলো, দুটো লেয়ার তৈরি হলো। এটা হচ্ছে ডগার এপিক্যাল মেরিস্টেমের টিস্যু, এটা ম্যাচিওর স্টেমের টিস্যু। তাহলে প্রোটোডার্ম থেকে আমার কি তৈরি হয়ে গেল এপিডার্মিস, এবং গ্রাউন্ড মেরিস্টেম থেকে তৈরি হলো পিথ এবং কর্টেক্স, এবং প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হলো এই যে ভিতরের দিকে জাইলেম এবং ফ্লেমের মধ্যবর্তী স্থানে যে ক্যাম্বিয়াম রিংটা রয়েছে, সেই ক্যাম্বিয়াম রিং ফর্মেশন করবে, এবং এই ক্যাম্বিয়াম রিং এবং কর্টেক্স অঞ্চলে অবস্থিত কর্ড ক্যাম্বিয়াম, এই দুটো তোমার পরবর্তীতে সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি ঘটাবে। এরপর চলে আসি আমরা সেকেন্ডারি গ্রোথ ইন স্টেম। তাহলে প্রাইমারি গ্রোথ সমস্ত প্ল্যান্টে দেখা গেল, কিন্তু সেকেন্ডারি গ্রোথ শুধুমাত্র উডি প্ল্যান্টে দেখা দেবে, যাদের ক্ষেত্রে ওপেন ভাস্কুলার বান্ডল থাকবে। ওপেন ভাস্কুলার বান্ডেলের মধ্যে যেখানে জাইলেম এবং ফ্লেম এবং তার মধ্যবর্তী স্থানে একটা কি থাকবে ক্যাম্বিয়াম টিস্যু থাকবে, তাদের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথ দেখতে পাবে। এই জন্য দেখবে জোড় কলম লাগানোর সময়
একবীজপত্রী উদ্ভিদ ব্যবহার করা হয় না, কারণ একবীজপত্রী উদ্ভিদের মধ্যে এই ক্যাম্বিয়াম টিস্যুটা থাকে না, শুধু দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে থাকে বলে দ্বিবীজপত্রী উদ্ভিদ যেমন আম এদের ক্ষেত্রে জোড় কলম লাগানো হয়। কারণ যখন দুটো স্টেমকে পরস্পরের সংস্পর্শ টাইট করে বেঁধে দেওয়া হয় তখন সেখানকে ক্যাম্বিয়াম টিস্যুগুলো পুনর্বিভাজিত হওয়ার ফলে সেটা জয়েন্ট লেগে যায়। তো দ্য প্রসেস অফ সেকেন্ডারি গ্রোথ ইজ কন্ট্রোলড বাই ল্যাটারাল মেরিস্টেম। তাহলে আমরা আগে বলেছি যে সেকেন্ডারি গ্রোথটা তৈরি হচ্ছে ওই যে উদ্ভিদ, যেটা পড়লাম আমরা, উদ্ভিদ টিস্যু, ওর যে ল্যাটারাল পার্শ্বদেশে যে কলাগুলো থাকবে সেই কলাগুলো থেকে তোমার তৈরি হবে কি সেকেন্ডারি গ্রোথ। ল্যাটারাল মেরিস্টেম ইনক্লুডস ভাস্কুলার ক্যাম্বিয়াম ইন উডি প্ল্যান্ট অ্যান্ড দ্য কর্ক ক্যাম্বিয়াম। দুটো টিস্যুর মাধ্যমে তোমার তৈরি হচ্ছে কি এই সেকেন্ডারি গ্রোথ। একটা হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম, যেটা জাইলেম এবং ফ্লুয়েম মধ্যবর্তী স্থানে থাকবে ভাস্কুলার ক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে তোমার বাইরে কর্টেক্স রিজনে থাকবে কর্ক ক্যাম্বিয়াম, প্যারেনকাইমাটাস টিস্যু কর্ক ক্যাম্বিয়াম থাকবে। ফার্স্ট ভাস্কুলার ক্যাম্বিয়াম, তাহলে প্রথম লক্ষ্য করে এখানে যে প্রথমে ভাস্কুলার ক্যাম্বিয়াম কোথায় রয়েছে, জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যবর্তী স্থানে তোমার ভাস্কুলার ক্যাম্বিয়াম প্রেজেন্ট রয়েছে। এই ভাস্কুলার ক্যাম্বিয়াম প্রথমে কি করবে, এরা ডিভিশন হওয়ার ফলে একটা ভাস্কুলার ক্যাম্বিয়াম রিং ফর্মেশন করবে, অর্থাৎ এই রিংটা কি জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যবর্তী যে ক্যাম্বিয়াম তাকে বলা হচ্ছে ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম, কিন্তু দুটো ভাস্কুলার বান্ডেলের মধ্যবর্তী স্থানে যে ক্যাম্বিয়াম টিস্যুটা থাকবে সেটাকে বলা হয় ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্ট্রাফেসিকুলার ক্যাম্বিয়াম আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এবার ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম যেটা রয়েছে সেখানকার টিস্যুগুলো ডিভাইড হওয়ার ফলে এখানে কিন্তু মেডুলারি রেজ তৈরি করবে, এভাবে মেডুলারি রেজ তৈরি করবে। ক্যাম্বিয়াম টিস্যুটা ভিতরের দিকেও ডিভিশন হচ্ছে, আবার ক্যাম্বিয়াম টিস্যুটা বাইরের দিকেও ডিভিশন হচ্ছে, যার ফলে এখানে লম্বা লম্বা এই যে কোষগুলো যেগুলোকে আমরা মেডুলারি রেজ বলে থাকি। আবার দুই ভাস্কুলার বান্ডেলের মধ্যে যে ক্যাম্বিয়াম টিস্যুটা রয়েছে সেই ক্যাম্বিয়াম টিস্যুটা ডিভিশন হওয়ার ফলে ভিতর এখানে প্রাইমারি জাইলেম ছিল, এটা সেকেন্ডারি জাইলেম ছিল, সেকেন্ডারি প্রাইমারি ফ্লুয়েম ছিল, প্রাইমারি ফ্লুয়েম। এবার এই টিস্যুটা ডিভাইড হওয়ার ফলে ভিতরের দিক তৈরি করবে, আবার বেশি বেশি পরিমাণে সেকেন্ডারি জাইলেম ফর্মেশন করবে। ডিভিশন হওয়ার সেকেন্ডারি জাইলেম ফর্মেশন করছে এবং অল্প পরিমাণে প্রাইমারি ফ্লুয়েম ফর্মেশন, সেকেন্ডারি ফ্লুয়েম ফর্মেশন করবে। এখানে সেকেন্ডারি ফ্লুয়েম, তাহলে ক্যাম্বিয়াম টিস্যু ডিভাইড হওয়ার ফলে সেকেন্ডারি ফ্লুয়েম আর সেকেন্ডারি জাইলেম তৈরি হলো। সেকেন্ডারি জাইলেমটা এত বেশি পরিমাণে তৈরি হবে যে ওরা প্রাইমারি ফ্লুয়েমকে অনেকটা মানে শেষ করে দিবে। এখানে সেকেন্ডারি জাইলেমের গ্রোথটা সবচেয়ে বেশি হয়, যার ফলে সেই ক্যাম্বিয়াম রিংয়ের ভিতরের দিকে তৈরি হলো সেকেন্ডারি জাইলেম, এই অংশটা সেকেন্ডারি জাইলেম, এটা প্রাইমারি জাইলেম, আর এখানে তোমার কি ক্যাম্বিয়াম রিং আর সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি, সেকেন্ডারি ফ্লুয়েম, আর বাইরের দিকে তোমার হচ্ছে প্রাইমারি ফ্লুয়েম থাকবে। তো সেকেন্ডারি ফ্লুয়েমের তুলনায় সেকেন্ডারি জাইলেমের গ্রোথটা বৃদ্ধি পাবে। তাহলে এরপর একটা কোষ কি হলো, এই ক্যাম্বিয়াম টিস্যু ভিতরে সেকেন্ডারি জাইলেম বাইরে সেকেন্ডারি ফ্লুয়েম ফর্মেশন করার জন্য এটা এইভাবে বৃদ্ধি পেলো, একটা এইভাবে বৃদ্ধি পেলো, আর এখানে বিভিন্ন ধরনের মেরিস্টেমেটিক টিস্যু মেডুলারি রেজ ফর্মেশন হওয়ার জন্য এটা এই সাইডে বৃদ্ধি পেলো, বলে কি করলো সেই প্ল্যান্টটা গার্থ অনেকটা বেড়ে গেল। এবার এই গার্থ বাড়ার জন্য বাইরে কর্টেক্স রিজনের উপর চাপ পড়বে, ভিতরে যখন সেন্ট্রাল পোর্শনের যখন উড, যেটা আমরা বলছি সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লুয়েম ভাস্কুলার বান্ডেল পিথ এন্ডোডার্মিস পেরিসাইকেলে যে উডটা ফর্মেশন হচ্ছে, সেই উডটা যখন বেশি মাত্রায় তৈরি হবে তখন বাইরে কর্টেক্স রিজনের উপর করবে প্রেসার ক্রিয়েট করবে। প্রেসার ক্রিয়েট হওয়ার ফলে কর্টেক্স রিজনে কি হচ্ছে, এক ধরনের কর্ক ক্যাম্বিয়াম টিস্যু ফর্মেশন করবে। সেই কর্ক ক্যাম্বিয়াম টিস্যু সেই প্রেসারটাকে বা ভিতর থেকে আসা যে চাপ সেটাকে প্রোটেক্ট করার জন্য কর্ক ক্যাম্বিয়াম আবার ডিভাইড হবে কি 3টে কোষে। এই যেটা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, আমাদের কর্ক ক্যাম্বিয়াম। এই কর্ক ক্যাম্বিয়ামটা তখন ডিভাইড হওয়ার ফলে ভিতরের দিকে তোমার তৈরি করবে ফেলোডার্ম আর বাইরের দিকে তৈরি করবে ফেলোজেন। এই ফেলোজেন এবং ফেলোজেন কর্ক ক্যাম্বিয়াম এবং ফেলোডার্ম এই তিনটে একসাথে মিলে তৈরি হবে আমাদের পেরিডার্ম, যেটাকে আমরা বার্ক বলছি। পেরিডার্ম বা বার্ক তৈরি হবে। এই বার্ক তৈরি হবে কারণ ভিতরের দিকে কি সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লুয়েমের দ্বারা এই উডটা ফর্মেশন হয়েছে। এই উডকে প্রোটেক্ট করার জন্য উডটা বেশি ফর্মেশন হওয়ার ফলে এরা বাইরের দিকে প্রেসার ক্রিয়েট করেছে, সেই প্রেসার থেকে
প্ল্যান্ট যাতে ফেটে না যায়, সম্পূর্ণ প্ল্যান্ট উডটা ফেটে না যায়, সেটা প্রোটেক্ট করার জন্য, উড ফেটে গেলে কি হবে, সেখান থেকে সমস্ত জল বাষ্প আকারে বেরিয়ে যাবে। তাই সেটাকে প্রোটেক্ট করার জন্য তারা কি করছে, এই বার্ক ফরমেশন করছে বাইরের দিকে। যে সেকেন্ডারি ফ্লেম, এটা ধরো সেকেন্ডারি ফ্লেম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, সেকেন্ডারি জাইলেম। তাহলে এই যে উড পোর্শনটা কি হলো, সেকেন্ডারি জাইলেম, এটা ভাস্কুলার ক্যাম্বিয়াম, সেকেন্ডারি ফ্লেম, এবং বাইরের কর্টেক্স অঞ্চলে তৈরি হচ্ছে পেরিডার্ম, এটা ফেলোজেন, ফেলেম বা কর্ক ক্যাম্বিয়াম এবং ফেলোডার্ম দিয়ে তৈরি, ফেলোজেন, ফেলেন অ্যান্ড ফেলোডার্ম, তিনটা অংশ দিয়ে তৈরি হচ্ছে এই বাইরের বার্ক, যাতে গাছটা বাইরের দিকে ফেটে যায় না। তবু এই প্রেসারটা এত বেশি থাকে যে গাছের উপরের দিকে দেখবে এরকম একটা ফাটল দেখতে পারে। উডি প্ল্যান্টগুলোর ক্ষেত্রে বাইরের যে স্কিনটা রয়েছে সেটা ফেটে ফেটে থাকে, এবং এই স্কিন ফাটাটাকে আমরা বলি লেন্টিসেল। ওকে, তাহলে সেকেন্ডারি গ্রোথ ইন ডাইকট রুট, ওটা তো স্টেমের ক্ষেত্রে গেল, কিন্তু রুটের ক্ষেত্রে কি হচ্ছে, কারণ রুটের ক্ষেত্রে ভাস্কুলার ক্যাম্বিয়াম, এই স্টেমের ক্ষেত্রে কি হলো, ভাস্কুলার ক্যাম্বিয়াম গুলো একটা রিং আকারে ছিল, এভাবে তোমার রিং আকারে ছিল, কিন্তু রুটের ক্ষেত্রে সে ক্যাম্বিয়ামের অবস্থানটা একটু অন্যরকম হবে। এখানে এটা ছিল রিং ফরমেশন হয়েছিল তার ক্ষেত্রে, স্টেমের ক্ষেত্রে। কিন্তু রুটের ক্ষেত্রে হচ্ছে রেডিয়াল ভাস্কুলার বান্ডল, যেখানে জাইলেম এবং ফ্লেম আলাদা অবস্থায় থাকে। জাইলেমটা একটা রয়ে থাকে, ফ্লেমটার পাশে অবস্থান করে এবং সে পাশে কনজাংটিভ টিস্যু। এবার কি হচ্ছে দেখো, যে রুটের এই এন্ডোডার্মিস রয়েছে, এন্ডোডার্মিসের ভিতরের দিকে পেরিসাইকেল বা পরিচক্র রয়েছে। পেরিসাইকেলটা অনেক সময় কি করে, তোমার পরিচক্র হচ্ছে ক্যাম্বিয়াম টিস্যু আকারে কাজ করে, এবং এখানে জাইলেমটা প্রেজেন্ট থাকে। সেই জাইলেমটাকে আমরা বলছি কি এক্সাক্ট জাইলেম। এক্সাক্ট জাইলেম মানে যে জাইলেম দুটো, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। প্রোটোজাইলেম হচ্ছে আদি জাইলেম, যেটা আকার কোষগুলো আকারে ছোট হবে, ছোট ছোট কোষ হবে, কিন্তু মেটাজাইলেম হচ্ছে প্রোটোজাইলেম থেকে তৈরি হবে এবং কোষগুলো আকারে বড় হবে। তো যখন বাইরের থেকে ভিতরের দিকে কোষ বৃদ্ধি করছে তখন সেটাকে আমরা বলছি এক্সাক্ট জাইলেম। প্রোটোজাইলেম বাইরের দিকে থাকছে, মেটাজাইলেম ভিতরের দিকে থাকছে, যার ফলে জাইলেম বৃদ্ধিটা বাইরে থেকে ভিতরের দিকে হচ্ছে, সেটা হচ্ছে এক্সাক্ট জাইলেম। কিন্তু যখন জাইলেমের বৃদ্ধিটা ভিতর থেকে বাইরের দিকে হচ্ছে, অর্থাৎ প্রোটোজাইলেম ভিতরে থাকছে এবং কেন্দ্রের দিকে মেটাজাইলেম থাকছে, তখন সেটাকে এন্ডার্ক বলা হয়। এন্ডার্কের ক্ষেত্রে বিশেষভাবে তোমার হচ্ছে এটা স্টেমের ক্ষেত্রে হচ্ছে এন্ডার্ক জাইলেম পাওয়া যাচ্ছে, এবং রুটের ক্ষেত্রে এক্সাক্ট জাইলেম পাওয়া যাচ্ছে। স্টেমের ক্ষেত্রে তোমার হচ্ছে কি, এখানে হচ্ছে মানে কোল্যাটারাল কনজয়েন্ট ওপেন ভাস্কুলার বান্ডল পাওয়া গেল, কিন্তু এদের ক্ষেত্রে হচ্ছে রেডিয়াল ভাস্কুলার বান্ডল পাওয়া গেল। ঠিক আছে, শর্ট কোশ্চেন আছে যে উদ্ভিদের মূলের ক্ষেত্রে তোমার এক্সাক্ট জাইলেম এবং সেটা রেডিয়াল ভাস্কুলার, রেডিয়াল মানে জাইলেম ফ্লেম আলাদা প্যাচে অবস্থান করবে, আর এদের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কোল্যাটারাল, পাশাপাশি অবস্থান করবে ফ্লেম এবং জাইলেম, মধ্যখানে তোমার ভাস্কুলার ক্যাম্বিয়াম থাকবে, ওই জন্য বলা হচ্ছে ওপেন কনজয়েন্ট। তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, পেরিসাইকেল এবং এই জাইলেমের চারিদিকে দেখো, ফ্লেমের চারিদিকে কি রয়েছে, এখানে একটা ক্যাম্বিয়াম টিস্যু রয়েছে। এরা প্রথমে কি করবে, একটা ক্যাম্বিয়াম রিং ফরমেশন করবে, কিন্তু ক্যাম্বিয়াম রিংটা প্রথমে কি হবে, ইরেগুলার হবে, অর্থাৎ এই জায়গাটা চাপা আবার ওঠা, এইভাবে তৈরি হচ্ছে। কিন্তু পরবর্তীকালে সেই ক্যাম্বিয়াম রিংটা আবার মানে প্রেসারের ফলে, টিস্যুর প্রেসারের ফলে সেটা রিং আকারে ধারণ করবে। এই ক্যাম্বিয়াম টিস্যু কি করবে, তোমার ভিতরের দিকে ডিভাইড হবে, আবার বাইরের দিকে ডিভাইড হবে। কিন্তু ভিতরের দিকে ডিভাইড হওয়ার ফলে সেখানে সেকেন্ডারি জাইলেম তৈরি করবে, বাইরের দিকে ডিভাইড হবে সেকেন্ডারি ফ্লুয়েম তৈরি করবে, এবং এই সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লুয়েম এর মাধ্যমে তারা কি করবে, একটা রিং ফরমেশন করবে, যেটা উড ফরমেশন করবে, উড বা সেকেন্ডারি গ্রোথ ফরমেশন করবে। তাহলে আমরা দেখলাম যে সেকেন্ডারি গ্রোথ মেইনলি কার দ্বারা হলো, ভাস্কুলার বান্ডলের মধ্যে যে ক্যাম্বিয়াম টিস্যু বর্তমান থাকে, সেই ক্যাম্বিয়াম টিস্যুটা যখন ডিভাইড হবে, মেরিস্টেমেটিক টিস্যু ডিভাইড হবে তখন সেটা ভিতরের দিকে সেকেন্ডারি জাইলেম, বাইরের দিকে সেকেন্ডারি ফ্লেম ফরমেশন করবে। তার ফলে সেন্টার পোর্শনে অনেক বেশি পরিমাণে সেকেন্ডারি জাইলেম তৈরি হওয়ার ফলে সেখানে একটা হার্ড উড টাইপের ফরমেশন হবে, যেটাকে আমরা সেকেন্ডারি গ্রোথ বলে থাকি। এই সেকেন্ডারি গ্রোথের প্রেসারকে মেনটেন করার জন্য বাইরের কর্ক ক্যাম্বিয়ামটা ডিভাইড হবে এবং বাইরের দিকে ফেলোজেন, ফেলেম এবং ফেলোডাম এই তিনটে লেয়ার ফরমেশন করবে, এবং সেখানে আমরা সেটাকে বলছি কর্ক
ক্যাম্বিয়াম বা বার্ক বলতে হবে, পেরিডার্ম বলে থাকি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এবার আমরা পড়বো কি যে লেন্টিসেল। এবার ভিতরের দিকে তো সেখানে তৈরি হলো কি, ভিতরের দিকে তৈরি সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লেম তৈরি হলো, তার ফলে বাইরের দিকে একটা প্রেসার ক্রিয়েট করবো, ওরা ভিতরের বাইরের দিকে প্রেসার ক্রিয়েট করবে, এবং সেই প্রেসারকে প্রোটেক্ট করার জন্য কর্ক ক্যাম্বিয়াম যেটা রয়েছে আমাদের, কর্ক ক্যাম্বিয়াম মানে কর্টেক্স সেল, কর্টেক্স সেলের অর্থাৎ বহিস্তরের যে কোষগুলো রয়েছে সেগুলো ডিভাইড হয়ে গিয়ে তোমার তৈরি হবে কি, ডিভাইড হওয়ার পর তৈরি হবে আমাদের বার্ক ক্যাম্বিয়াম। যদিও বার্ক তৈরি হওয়ার পরেও কিছু কিছু জায়গায় কিন্তু গাছের মধ্যে দেখবে ফাটল দেখতে পাওয়া যায়, একটা উডি প্ল্যান্টের ক্ষেত্রে ফাটল দেখতে পাওয়া যায়। সেই ফাটলগুলো হচ্ছে তোমার লেন্টিসেল, লেন্টিসেলের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তো লেন্টিসেলটা প্রথমে বিজ্ঞানী উজ 1955-এ এই লেন্টিসেলটাকে বলেছিল স্মল পোর্শন অফ দ্য পেরিডার্ম where the activity of the phelogen is more than elsewhere, and the cork cell produced by it are loosely arranged and possess numerous intercellular space। মানে এখানে কি হচ্ছে, যে পেরিডার্মটা তৈরি হলো সেই পেরিডার্মের কোষগুলো লুজলি অ্যারেঞ্জ থাকছে, তার ফলে এখানে একটা ছিদ্র টাইপের তৈরি হচ্ছে, সেটাকে আমরা হচ্ছে লেন্টিসেল। এই লেন্টিসেলটা কি কাজ করছে, এরা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, গ্যাসকে এক্সচেঞ্জ করতে এই লেন্টিসেল ব্যবহার করা হচ্ছে। আসলে বুঝতে লেন্টিসেল হচ্ছে যে বার্ক বা পেরিডার্ম লেয়ারের কিছু কিছু জায়গায় কোষগুলো লুজলি অ্যারেঞ্জ থাকছে, কেন অ্যারেঞ্জ থাকছে, যার ফলে এর মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, সেটাকে আমরা লেন্টিসেল বলছি। এরপর হচ্ছে অ্যানুয়াল রিং। অ্যানুয়াল রিং মানে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, একটা বড় উডি প্ল্যান্টকে যদি কাটা হয় তো এভাবে তোমার ওর মধ্যে একটা রিং দেখতে পাওয়া যায়। এই রিংগুলো আসলে বলা হয় অ্যানুয়াল রিং। কেন বলা হচ্ছে, এটা ফর্ম হচ্ছে বাই দ্য ভাস্কুলার অ্যাক্টিভিটি অফ দ্য ভাস্কুলার ক্যাম্বিয়াম। এখানে ভাস্কুলার ক্যাম্বিয়াম থাকে, সেই ভাস্কুলার ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটির জন্য তোমার ভাস্কুলার ক্যাম্বিয়াম বলতে জাইলেম এবং ফ্লুয়েমের মধ্যে যে ক্যাম্বিয়াম টিস্যুটা থাকছে সেই ক্যাম্বিয়াম টিস্যুটার অ্যাক্টিভিটির জন্যই এই অ্যানুয়াল রিংগুলো তৈরি হয়। এটা প্রত্যেকটা বছর তৈরি হচ্ছে ইন স্প্রিং, যখন বসন্তকাল আসে, স্প্রিং টাইমে দ্য ক্যাম্বিয়াম ইজ হাইলি অ্যাক্টিভ। বসন্তের টাইমে ক্যাম্বিয়ামটা খুব বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ হওয়ার ফলে তারা লার্জ আকারে বড় এবং লাইট কালার সেল তৈরি করছে, আকারে বড় এবং লাইট কালার সেল বলে কি হচ্ছে, এই গ্যাপটা ফর্মেশন হচ্ছে, এই গ্যাপটা ফর্মেশন আকারে বড়, কারণ এই সময় ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটি অনেক হাই থাকার জন্য ওরা বেশি বেশি পরিমাণে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, বেশি বেশি পরিমাণে জাইলেম প্যারেনকাইমা কোষ তৈরি করছে। জাইলেম ফাইবারের পরিমাণটা কম থাকছে, যার ফলে এটা লাইট কালার এবং লার্জ ইন শেপ হচ্ছে। এটাকে স্প্রিং উড বলা হয়, বা ফার্স্ট এটাকে স্প্রিং উড বলা হচ্ছে, বা আর্লি সামার গ্রোথ বলা হচ্ছে। কিন্তু যখন অটমের টাইম আসছে, অটম বলে এটাকে স্প্রিং উডও বলা হচ্ছে, তাহলে এইটুকু জায়গাকে আমরা বললাম কি তোমার স্প্রিং উড বলা হচ্ছে বা আর্লি উড বলা হচ্ছে, স্প্রিং উড অর আর্লি উড। এটা বছরের প্রথমে তৈরি হলো। এরপরে কি হচ্ছে, যখন শরৎকাল আসছে তখন দ্য ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটি স্লো ডাউন, তখন ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটিটা স্লো হচ্ছে এবং প্রডিউস স্মল এবং ডার্ক কালার সেল কল অ্যাটম উড অর লেট উড। এটা কিসের জন্য হচ্ছে, কারণ এই সময় জাইলেম প্যারেনকাইমার পরিমাণ কম হচ্ছে এবং জাইলেম ফাইবারের পরিমাণটা বেশি তৈরি হচ্ছে, যার ফলে সেটা ডার্ক কালার, এই রিজিয়নটা হচ্ছে ডার্ক কালার তৈরি হচ্ছে। তখন সেটাকে আমরা অটম উড বা লেট উডও বলা হয়ে থাকে। এবার এই অল্টারনেটলি স্প্রিং উড এবং লেট উডের যে পর্যায়ক্রমিক আবর্তন বা চক্র দেখতে পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি তোমার অ্যানুয়াল রিং। এবং এই অ্যানুয়াল রিং সম্পর্কে স্টাডি করা বলা হচ্ছে ডেন্ড্রোক্রিনোলজি। এর ফলে কি হয়, আমরা প্ল্যান্ট এজ বের করতে পারি। প্ল্যান্ট এজ, একটা প্ল্যান্ট কত বছরের পুরনো সেটা আমরা এই রিং দিয়ে ফর্মেশন করি। কারণ একটা বছরে কি হচ্ছে, একটা তোমার লেট উড বা স্প্রিং উড তৈরি হচ্ছে, একটা হচ্ছে লেট উড অটম উড ফর্মেশন হচ্ছে। অটম উডটা হচ্ছে কি থিক, কারণ জাইলেম ফাইবারের পরিমাণ বেশি থাকে, জাইলেম প্যারেনকাইমা কম থাকে, কারণ ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটি কম। কিন্তু আর্লি উডটা হচ্ছে তোমার এখানে ক্যাম্বিয়াম অ্যাক্টিভিটি বেশি থাকে, যার ফলে তোমার কি জাইলেম প্যারেনকাইমার পরিমাণ বেশি থাকে, জাইলেম ফাইবার পরিমাণ কম থাকে। এরপর চলে আসে আমাদের স্যাপ উড এবং হার্ট উড।
তাহলে একটা গাছ যখন ম্যাচিওর হচ্ছে, গাছ ম্যাচিওর হওয়ার ফলে ওর মধ্যখানে কি হচ্ছে, প্রচুর পরিমাণে লিগনিন সুবেরিন, হার্ডউডের ক্ষেত্রে কি হচ্ছে, লিগনিন সুবেরিন ইত্যাদি তোমার পেকটিন ইত্যাদি জমা হওয়ার ফলে যে ডেড পোর্শনটা তৈরি হচ্ছে, এই পোর্শনটা কিন্তু কমপ্লিটলি ডেড, এবং এটা যেটাকে আমরা সার কাঠ বলি নর্মালি, সেটাকে হার্ডউড বলা হয়ে থাকে। কিন্তু স্যাপউড, যার মধ্যে জাইলেম এবং ফ্লেম টিস্যুগুলো থাকে এবং যেগুলো লিভিং টিস্যু। তো the outer region of the old trees consists of recently formed xylem element, that is sapwood বা অ্যালবার্নাম বলা হচ্ছে, এবং এই স্যাপউডরা কি করছে, এরা ভেসেলস এবং ফাইবার ফর্মেশন করছে, ভেসেল ফাইবার নিয়ে থাকছে। এবং এদের কাজটা কি, এদের কাজ হচ্ছে তোমার নিউট্রিয়েন্ট সাপ্লাই করা এবং ফুডকে স্টোর করে রাখা। তো বাইরের দিকে যে এই ব্রাউন কালার যে অংশটা, হালকা গ্রে কালার যে অংশ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমার স্যাপউড। এই অংশটা কি হচ্ছে, স্যাপউড, যেখানে জাইলেম বিভিন্ন ভেসেলস গুলো থাকছে এবং তোমার কি ফাইবার থাকছে, এটা লাইট কালার হচ্ছে, এর কাজ হচ্ছে স্টোরেজ এবং ট্রান্সপোর্ট অফ ফুড। কিন্তু ভিতরের দিকে সেন্ট্রাল রিজনে অফ ওল্ড ট্রিজ ফর্মড আর্লি এজ ফিল্ড উইথ ট্যানিন, resins, gums and the other substance which makes it hard and durable is called hardwood or duramen. তাহলে ভিতরের যে স্টেমটা থাকছে সেটাকে আমরা হার্ডউড বলছি, কারণ এখানে ট্যানিন, রেজিন, গামস এবং আদার সাবস্টেন্স এটা ওকে হার্ড করে দিচ্ছে, টাফ করে দিচ্ছে, এটা মেকানিক্যাল স্ট্রেংথ সাপোর্ট করবে, তাকে হার্ডউড বলা হয়ে থাকে। এটা ব্ল্যাক কালার হয় ডিউ টু প্রেজেন্স অফ ভ্যারিয়াস সাবস্টেন্স। ইউজুয়ালি ভেসেলস রিমেন প্লাগ উইথ টাইলোস, এবং এখানে কি হচ্ছে, এখানে যে ভেসেলস গুলো থাকছে, সেই ভেসেলস গুলো এই টাইলোস ভিতরের দিকে দেখো, এই বড় ব্লাডার মতো বা ব্লিডের মতো অংশগুলো কি হচ্ছে, এখানে ভেসেলস রয়েছে, ভেসেলস এর ভিতরে এরকম টাইলোস ফর্মেশন করছে। টাইলোসটা কি দেখো, টাইলোস বেলুন লাইক ইনগ্রোথ, অর্থাৎ জাইলেম ভেসেল ধরে নেওয়া আছে, ওর ভিতরের দিকে ফ্লুয়েম রয়েছে, সে এক্সিপটিভ রয়েছে, ওর ভিতরের দিকে তোমার একটা বেলুন লাইক স্ট্রাকচার ফর্মেশন হয়েছে, যেগুলো এই প্যারেনকাইমা টিস্যু থেকে তৈরি হয়। They play a role blocking these vessels of a response to injury. এরা কেন তৈরি হচ্ছে, কারণ এর জাইলেম ভেসেলের মধ্যে যাতে কোনো রকমের তোমার ইনফেকশন ছড়িয়ে না পড়তে পারে, সেই ইনফেকশনকে ভাইরাল ট্রান্সলোকেশনকে প্রোটেক্ট করার জন্য, বা তোমার কোনো এদের ডিফেন্স মেকানিজম হচ্ছে প্রয়োজনীয় হচ্ছে। The plugin can affect water transport and contribute to the durability of the hardwood. তাহলে এখানে জাইলেম ভেসেলগুলো রয়েছে কিন্তু টাইলোস ফর্মেশন হলো না, কিন্তু এখানে টাইলোস ফর্মেশন হচ্ছে। তাহলে এই ডিফারেন্সটা দেখে নাও, স্যাপউড মানে কি, এটা অ্যালবার্নাম এবং হার্ডউডকে বলা হচ্ছে ডুরামেন। স্যাপউড রিপ্রেজেন্টস আউটার ওয়ার্ড অফ দ্য প্ল্যান্ট, আর হার্ডউড হচ্ছে ইনার ওয়ার্ড। এর স্যাপউডগুলো হচ্ছে লিভিং সেলকে নিয়ে থাকছে, এবং এরা হচ্ছে মানে হার্ডউডটা হচ্ছে ডেড সেলকে নিয়ে থাকছে, লিভিং সেল অ্যাবসেন্ট। স্যাপউডের মধ্যে সেকেন্ডারি জাইলেম উড প্রেজেন্ট রয়েছে, কিন্তু এখানে নন ফাংশনাল পার্ট অফ দ্য সেকেন্ডারি জাইলেম, মানে এরা টাইলোস ফর্মেশন করার ফলে এখানকার জাইলেম ভেসেলগুলো পুরো অফ হয়ে যাচ্ছে, এবং এখানে জমা হয়ে যাচ্ছে কি লিগনিন, টেনিন, রেজিন, গামসতে জমা হচ্ছে। ট্রাকিড আর ভেসেলস প্লাগড বাই টাইলোজ ভেসেলস নট প্লাগ। তাহলে এখানে যে জাইলেম ভেসেলস গুলো রয়েছে সেখানে এরকম টাইলোজ ফর্মেশন হয় না, কিন্তু হার্ডউডের মধ্যে যে জাইলেম ভেসেলস গুলো রয়েছে সেখানে কিন্তু টাইলোজ ফর্মেশন হচ্ছে। ট্যানিনস, রেজিনস, গামি সাবস্টেন্স নট ডিপোজিট ইন দ্য ট্রাকেরি এলিমেন্ট। তাই এখানে যে বাইরের দিকে স্যাপউড রয়েছে সেখানে ট্যানিন, রেজিন ইত্যাদি কিছু থাকে না, কারণ এটা সফট টিস্যু হয়, যেখানে জাইলেম ফ্লুয়েম প্রেজেন্ট থাকে এবং যারা ট্রান্সপোর্টে হেল্প করে। কিন্তু যখন হার্ডউডে চলে আসছো, এখানে কিন্তু লিগনিন, রেজিন, ট্যানিন, গামস ইত্যাদি রয়েছে। তাহলে এখানে হচ্ছে ইকোনমিক্যালি নট ইম্পর্টেন্ট বিকজ বিং ইজিলি অ্যাটাকড বাই প্যাথোজেন। তাহলে এখানে টাইলোজ যেহেতু ফর্মেশন করলো না, এই সব টিস্যু তাই ইজিলি এটা অ্যাটাক করতে পারে, ইকোনমিক্যালি লেস ইম্পর্টেন্ট। কিন্তু যত বেশি তোমার হার্ডউড ফর্মেশন হবে তত বেশি উডটা বেশি শক্ত হবে, কারণ এখানে ট্যানিন রয়েছে, রেজিন রয়েছে, গামস রয়েছে, টাইলোজ রয়েছে। তো এটা হচ্ছে ইকোনমিক্যালি মোর ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হার্ডউডটা। হার্ডউডটা হচ্ছে প্রচন্ড ডিউরেবল, কিন্তু সবটা ডিউরেবল না। সিগনিফিকেন্স অফ সেকেন্ডারি গ্রোথ, কেন মানে এই সেকেন্ডারি গ্রোথের তাৎপর্য কি বা কি লাভ? সেকেন্ডারি গ্রোথ অ্যাডস টু দ্য গার্থ অফ দ্য প্ল্যান্ট। তাহলে একটা গাছকে যদি মোটা হতে হয়, একটা গাছ মোটা হয়, সেই মোটা গাছটা
ভার বহন করার জন্য যে মেকানিক্যাল টিস্যুগুলো দরকার পড়ে, উডের দরকার পড়ে, সেই উডটাই হচ্ছে তোমার এই সেকেন্ডারি গ্রোথের জন্য তৈরি করে। যেটা এরিয়াল পার্টটা অর্থাৎ মাটির উপরের পার্টটা বা মাটির নিচের মূল পার্টটাকে তোমার কি করছে, মেকানিক্যাল স্ট্রেংথ দিচ্ছে। সেকেন্ডারি গ্রোথ প্রোডিউস কর্কি বার্ক অ্যারাউন্ড দ্য ট্রি ট্রাঙ্ক দ্যাট প্রোটেক্ট দেয়ার ইন্টেরিয়র ফ্রম অ্যাব্রিশন, হিট, কোল্ড, ইনফেকশন। তাহলে বাইরের দিকে যে মানে বার্ক বা পেরিডামটা তৈরি করলো, সেই পেরিডামটা গাছটা কি করলো, গাছটাকে বাইরের কোনো আঘাত থেকে প্রোটেক্ট করলো এবং গাছের কোনো ইনফেকশন থেকে, কোনো ফ্রিকশন থেকে প্রোটেক্ট করতে পারে। ইট অ্যাডস নিউ কন্ডাক্টিভ টিস্যু ফর রিপ্লেসিং ওল্ড নন ফাংশনাল ওয়ান্স। তাহলে সেকেন্ডারি গ্রোথের মাধ্যমে তোমার নতুনভাবে টিস্যু প্ল্যান্টের মধ্যে তৈরি হলো, যার ফলে সেটা কন্ডাকশনটা অর্থাৎ জল বা খাদ্যের পরিমাণটা আরো বেশি ভালো হবে। তাহলে এর ইম্পর্টেন্সটা কি সেকেন্ডারি গ্রোথ? ইট ইজ আ মিনস অফ রিপ্লেসমেন্ট অফ ওল্ড নন। এর সেকেন্ডারি গ্রোথ হওয়ার মানে প্রাইমারি গ্রোথ হওয়ার পরে যে সমস্ত টিস্যুগুলো নন ফাংশনাল হয়ে যায় সেগুলো রিপ্লেস করার ফলে নতুন অ্যাক্টিভ টিস্যু ফর্মেশন করে এই উডি প্ল্যান্টগুলো। The plants showing secondary growth can grow and live longer. তারা অনেক ইমোর্টাল ইনডিটারমিনেট গ্রোথ, কারণ আমরা দেখেছি যে ডিটারমিনেট গ্রোথ পাতা, কাণ্ড, পাতা, ফল, ফুল দেখতে পাওয়া যায়, কিন্তু ইনডিটারমিনেট প্ল্যান্টের যে ইনডিটারমিনেট গ্রোথ, আনলিমিটেড গ্রোথ করে যে সে গ্রোথটা কার দ্বারা হয়, সেকেন্ডারি টিস্যুর দ্বারাই হয়ে থাকে। ইটস প্রুফ প্রোভাইড ফায়ার প্রুফ, ইনসেক্ট প্রুফ অ্যান্ড ইনসুলেটিং কভার অ্যারাউন্ড দ্য ওল্ডার প্ল্যান্ট পার্টস। তার পুরনো প্ল্যান্ট পার্টের চারিদিকে একটা পেরিডার্মাল কভার তৈরি করে, সেই পেরিডার্মাল কভারটা কি করে প্ল্যান্ট কোনো ইনফেকশন থেকে, প্ল্যান্টের কোনো ফ্রিকশন থেকে প্রোটেকশন দেয়। এটা wood is very important produce secondary growth. It represents secondary xylem. সেকেন্ডারি জাইলেম বেশি ভাস্কুলার টিস্যু তৈরি করছে, বেশি ভাস্কুলার টিস্যু মানে বেশি কাজ। আশা করি তোমার উদ্ভিদের প্রাইমারি গ্রোথ এবং সেকেন্ডারি গ্রোথ সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।